ভালোবাসার মানুষ, সে তো ছেড়ে যাওয়ার পরও ভালোবাসার মানুষে থাকে। তাকে আমি প্রতারক বলবো না, তবে সে আমার সাথে অনেক বড় প্রতারণা করেছে। আজকে আমার জীবনের কাহিনীটুকু আপনাদেরকে শোনাবো। হাতে সময় থাকলে একটু শুনে যাবেন। আমার ক্লোজ ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলল, শোন, আমার বড় ভাইয়ের বিয়ে, তোর দাওয়াত। তারপর আমি বললাম, না, আমি অনেকটাই ব্যস্ত আছি, আমি যেতে পারবো না। তারপর সে আমাকে বলল, না, তোরা আসতেই হবে। তারপরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আসলাম। কিন্তু আমি জানতাম না যে এই বিয়েতে যাওয়ার পরেই আমার একটা রিলেশনশিপ হয়ে যাবে। যাই হোক, কখন কি হয়ে যায় তা তো বলা যায় না। খুব ছোট্ট একটা জীবন তো। আসলেই অদ্ভুত একটা জীবন আমার, অদ্ভুত একটা কাহিনী হলো আমার জীবনে। ব্যাগ গুছিয়ে চলে গেলাম তাদের বাড়িতে 3 দিনের জন্য। তাদের বাড়িতে 3 দিনের জন্য চলে যাওয়ার পর ওখানে সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আমাকে পেয়ে। যাই হোক, হলুদের দিন আমি অনেক দুষ্টামি ফাজলামি করতেছিলাম, অনেক ডান্স করলাম। অবশ্য সেদিন একটু বেশি দুষ্টামি করে ফেলছিলাম। সেদিন ড্রিঙ্ক করলাম, ড্রিঙ্ক করার পর একেবারেই মাতাল হয়ে গিয়েছি। মাতাল অবস্থায় কার সাথে কী করছি তা আসলে বলতেই পারছি না। রাত প্রায় 4টা পর্যন্ত অনেক এনজয় করেছিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা খুব সুন্দরভাবে রেডি হয়ে বরের সাথে চলে গেলাম বউয়ের বাড়িতে। বউয়ের বাড়িতে যাওয়ার পর অনেক দুষ্টামি ফাজলামি সবার সাথেই করতেছিলাম। হঠাৎ করে একটা মেয়েকে দেখে আমার এত বেশিই ভালো লাগলো যা বলার বাহিরে। মেয়েটার কাছে গিয়ে বললাম, আচ্ছা আপনার নাম কি? তারপর মেয়েটার নাম বললো। মেয়েটার নাম শুনে আমার কাছে ভীষণ ভালো লাগলো। মেয়েটা এত সুন্দর দেখতে, তার চুল একেবারে হাঁটুর নিচে পড়তেছে, গ্রুপ প্লাক করছে এত সুন্দর করে। মেয়েটাকে দেখতেই এত ভালো লাগতেছে যা বলার বাহিরে। মেয়েটার এক নিমেষে আমি প্রেমে পড়ে গেলাম। তারপর মেয়েটা আমাকে বলতেছে, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বললাম, আসলে কিছু না। আচ্ছা আপনি বউয়ের কি হন? তারপর সে বলল সে নাকি বউয়ের ছোট বোন। ও মাই গড, এই কথা শোনার পর আমি একদম অবাক হয়ে গেলাম। দেখতেছি বউ এত সুন্দর না, কিন্তু বউয়ের ছোট বোন এত সুন্দর কিভাবে হলো? তারপর আমি বলতেছি, আপনি অনেক বেশি সুন্দর। সে আমাকে বলতেছে, আমি আসলেই সুন্দর? তারপর আমি বলতেছি, ওরে বাবা, মেয়ে মানুষ একটু ঢং করবেই। যাই হোক, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। তারপর সে আমাকে বলতেছে, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। তারপর আমি বলতেছি, হুম হুম, আমি একেবারে হাদারাম, আমাকে ভালো লাগবে? মোটেই না, আমাকে তো একেবারেই ভালো লাগে না। তারপর বলতেছে, আরে না, আপনাকে আসলেই সুন্দর লাগতেছে। তারপর আমি বলতেছি, তো পছন্দ হয় নাকি? তারপর বলতেছি, দূর, আপনি যে কি বলেন না। তারপর ওখানে অনেক দুষ্টামি ফাজলামি করলাম। দেন বউ নিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। চলে আসার পর মনটা খুব ছটফট করতেছে। ইস, মেয়েটাকে আবার যদি দেখতে পারতাম, ইস, মেয়েটার যদি নাম্বারটা নিতে পারতাম। মনের মধ্যে একদম ছটফট ছটফট করতেছে। ও মা! পরে আমি রুমে গিয়ে দেখতেছি যে মেয়েটা। তারপরে আমি বলতেছি, আরে তুমি? তারপর বলতেছে, আমি আমার বোনের সাথে আসবো না? তারপর আমি বলতেছি, ও মাই গড, আজকে আমরা অনেক দুষ্টামি ফাজলামি করবো। তারপর বললো, ওকে ফাইন। তারপর আর কি, বন্ধুর ভাইয়ের বাসরাত, আর আমি আর ওই মেয়েটা অনেক অনেক দুষ্টামি ফাজলামি করতেছিলাম। হঠাৎ করে একটি মেয়ে এসে বলতেছে, আচ্ছা আপনারা তো দুষ্টামি ফাজলামি কেন করতেছেন? আর এগুলো ভালো না, এভাবে দুষ্টামি ফাজলামি করা ভালো না। এক একজন এক এক রকমভাবে কথা বলবে। তারপর আর কি, দুজন একটু দুষ্টামি ফাজলামি কম করতেছিলাম। এবং পরদিন আবার রেডি হয়ে গেলাম। এই বাড়িতে অনেক সুন্দরভাবে একটা বড় আয়োজন করেছে। মেয়ের বাড়ি থেকে অনেক লোকজন এসেছে, সবাই মিলে অনেক দুষ্টামি ফাজলামি, অনেক অনেক মজা করছি, অনেক অনেক এনজয় করছি। এবং সবশেষে আমার একটাই সিদ্ধান্ত ছিল, মেয়েটার নাম্বারটা যেভাবেই হোক না কেন নিতেই হবে, কারণ 2 ঘন্টা পরে তারা চলে যাবে এই বাড়ি থেকে। সো আমিও কিন্তু ওই বাড়ি থেকে চলে আসব। এবং সবশেষে মেয়েটাকে আমি খুঁজে বের করে মেয়েটাকে আমি বলতেছি, আচ্ছা তুমি মোবাইল ইউজ করো? সে আমাকে বলতেছে, অবশ্যই মোবাইল ইউজ করি। তারপরে আমি বলতেছি ফেসবুক আইডি বা নাম্বার। তারপর বলতেছে ফেসবুক আইডি অ্যান্ড নাম্বার নিতে পারেন, নো প্রবলেম। তারপরে আমি আর কি নাম্বারটা নিয়ে নিলাম। এবং সব শেষে ওইখান থেকে চলে আসলাম। মেয়েটার সাথে আমি ফোনে কথাবার্তা বলতেছিলাম। সো কথাবার্তা বলতে বলতে প্রায় 2 মাসের মাথায় আমাদের রিলেশনশিপ হয়ে যায়। রিলেশনশিপ হয়ে যাওয়ার পর এত বেশি হ্যাপি ছিলাম মেয়েটার সাথে আমি, যা বলার বাহিরে। মেয়েটার সাথে সবসময় আমি দেখা করতে চাইতাম, মেয়েটা সবসময় আমার সাথে দেখা করতে আসতো, আমার জন্য রান্না করে নিয়ে আসতো, সব কিছু করতো, এভরিথিং। সব শেষে আমার প্রিয় মানুষটার একটাই আবদার ছিল, প্লিজ তুমি একটা বাইক নাও। আর কি, আমিও তার আবদারটা পূরণ করার জন্য অনেক সুন্দর দেখে আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা বাইক নিয়েছি। এবং সেই বাইক নিয়ে তাকে নিয়ে সারাটা শহর ঘুরেছি, অনেক অনেক এনজয় করতাম, অনেক অনেক মজা করতাম। সবশেষে আমি তাকে একটা আবদার করলাম, শুনো, তুমি তোমার পরিবারকে জানাও আমার কথা। সে আমাকে বলতেছে, আর কিছুদিন সময় নেই, তারপরেই আমি আমার পরিবারকে জানাবো, তুমি কোনো টেনশন করো না। তারপর আমি বলতেছি, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমার কথার অপেক্ষায় আছি। এইভাবেই আমাদের সম্পর্কটা প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছরের মাথায় এত বড় একটা ঝড় চলে আসবে আমার মাথার উপর 2 বছরের মাথায়, তা আমি কল্পনাই করতে পারি নাই। হঠাৎ করে একদিন একটা ফ্রেন্ড কল দিয়ে বলল, একটু ইমার্জেন্সি আয় তো, আমি একটা বিপদে পড়েছি। এবং আমি খুব আর্লি যাওয়ার জন্য অনেক স্পিডে বাইক রাইড করে যাচ্ছিলাম। এরই মাঝে একটা ট্রাক আমার সামনে এসে
এত বাজে রকমভাবে একটা অ্যাক্সিডেন্ট করলাম যেখানে আমার হাত ভেঙে গিয়েছে, আমার একটা পা ভেঙে গিয়েছে। রীতিমতো আমি আসলে ঘরবন্দি হয়ে গিয়েছি। আমার অবস্থা অনেক সিরিয়াস। হসপিটালে প্রায় আমি 2 মাস ছিলাম। 2 মাসের মাথায় আমি বাসায় গেলাম। অতঃপর আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেকবার কল দেই, কল ধরে না, আমাকে অনেক ব্যস্ততা দেখায়। আমার সাথে সে ব্রেকআপ করে ফেলবে, কিন্তু সে ডিরেক্টলি বলতে পারছে না। এতদিন আমার সব কিছু তার ভালো লাগছে, এখন আর আমার কোনো কিছুই তার ভালো লাগে না। এগুলো ভাবতে ভাবতে নিজেকে ইচ্ছে করছে শেষ করে দিতে, কিন্তু আমি শেষ করতে পারছি না নিজেকে। কারণ আমি পঙ্গু হয়ে বাসায় শুয়ে আছি। এখন আর আমার 2টা হাত নেই, 2টা পা ঠিক নেই। ঠিক এ কারণেই সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। অঝরে কান্না করি সব সময়, আর আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ আমি তো তাকে চাই, সে কেন আমাকে ছেড়ে চলে গেল। অতঃপর আমার অ্যাক্সিডেন্টের প্রায় 3 মাস পর সে অন্য একটা ছেলেকে বিয়ে করে তার মতো করে সে খুব সুখেই আছে। অবশেষে আমি তার স্মৃতি নিয়ে, তার এই ভালোবাসা নিয়েই বেঁচে আছি। আমি বেঁচে আছি জিন্দা লাশের মতো। 2টা হাত, 2টা পা গুজিয়ে কিভাবে যে আমার জীবনটা কাটাইতেছি আমি, তা শুধুমাত্র একমাত্র আল্লাহই জানে। জীবনে আমি অনেক কঠিন সময় পার করছি, তবে আমার জীবনটা এতটা বাজে হয়ে যাবে তা কখনো কল্পনা করি নাই। তাকে বিয়ে করার জন্য খুব স্বপ্ন ছিল, কিন্তু করতে পারি নাই। তাকে নিয়ে সংসার করার খুব স্বপ্ন ছিল, কিন্তু তার সাথেও করতে পারলাম না, আর কারোর সাথেই করতে পারলাম না। কারণ আমার মতো পঙ্গু ছেলের কাছে কার মেয়েই বা বিয়ে দিবে, কারো মেয়েই বা বিয়ে দিবে না। তবে আমার কাছে অনেক টাকা পয়সা বেশ ভালোই আছে। ইনকাম যতই করতাম না কেন, তার থেকে অনেক ভালো সেভ করতাম। ঠিক এ কারণেই এখন আমার এই শেষ কাটালে মনে হচ্ছে যেন আমার আর কোনো প্রবলেমই হবে না। আমি শুয়ে বসে খাবো, সমস্যা নেই, কিন্তু আমার এই জীবন পুরো শূন্য হয়ে গিয়েছে। কারণ আমি আমার মায়াবতীকে হারিয়ে ফেলেছি, আমি আমার সুহাসিনীকে হারিয়ে ফেলেছি। যার মায়ায়, যার ভালোবাসায় আমি বেঁচেছিলাম, তাকেই হারিয়ে ফেললাম। এই হলো আমার জীবনের ছোট্ট একটা কাহিনী। আমি জানি আমার কাহিনীটি শোনার পর আপনারও অনেক বেশি খারাপ লাগবে, কারণ আমি বলতে বলতে অঝরে কাঁদতেছিলাম, অঝরে কাঁদতে কাঁদতে বলতেছিলাম, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আমি যে আর সহ্য করতে পারছি না, একদম পারছি না।